সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আজকে রয়েছি ডাক্তার ফারজানা হক শর্মী, মেডিসিন বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্র। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, শীতকালীন ভাইরাস এবং কখন কোন ডাক্তারের কাছে যাবেন। আমরা সবাই জানি যে শীতকালে কিন্তু অনেক বেশি ঠান্ডা, জ্বর, কাশি অনেক কিছু বেড়ে যাচ্ছে। তখন আমাদের জানতে হবে যে ঠিক কখন আমরা রোগীটাকে হসপিটালে নিব অথবা কখন বাসাতে রেখে তাকে চিকিৎসা করা যাবে। অন্যদিকে আপনারা হয়তোবা জানেন যে অনেকেরই প্রশ্ন থাকে যে আচ্ছা, এখন আমার এই পেটে ব্যথা বা মাথা ব্যথা, ঠিক কোন ডাক্তারের কাছে আমার যেতে হবে। যেহেতু এখন মেডিসিনে অনেকগুলো স্পেশালিটি রয়েছে, ঠিক সঠিকভাবে নির্ণয় করা যে কোন ডাক্তারের কাছে আমাদের প্রথমে যেতে হবে, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রোগ নির্ণয়ের। এবং আজকে আমি আপনাদের সাথে আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের সাথে দুজন খুবই স্বনামধন্য বিশেষজ্ঞ রয়েছেন। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে অবশ্য রয়েছেন ডক্টর আরিফুল বাশার, সিনিয়র কনসালটেন্ট, সংক্রামক ব্যাধি হসপিটাল, মহাখালী। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর আজাদ, আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে শীতকালে যে ভাইরাস বা অনেক যে আমাদের যে আপনার ধরেন জ্বর, কাশি এগুলো হয়, মানে এটার কি কারণ প্রথমত আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। আমাদের যখন মৌসুম পরিবর্তন হয়, আবহাওয়া বলেন, জলবায়ু বলেন, তার সাথে সাথে প্রকৃতি ভিন্নভাবে আবর্তিত হয়। এখানে মানুষের বিভিন্ন রকমের আপনার ধরেন অসুখগুলো চলে আসে। এবং আমরা অনেক আগে থেকেই জানি যে ভাইরাস একটা আপনার আমাদের অসুখ তৈরিতে অত্যন্ত একটা সিদ্ধহস্ত। এবং এটা আপনার ধরেন আগে আমরা দেখতাম ছোটোবেলায় যে স্মল পক্স, চিকেন পক্স, তারপরে মানুষ জানলো যে পোলিও, এইরকম রোগগুলো তখন খুব ভাইরাস নিয়ে মাথা ঘামাতে হতো। ডক্টরদের কাছে শ্বাসনালীর ভাইরাস তখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের জন্য খুব প্রবলেম ছিল না। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে প্রবলেম করে, এবং আপনি জানেন যে প্যান্ডেমিক হয়েছিল 100 বছর আগে, এখন থেকে 100 বছর আগে ইউরোপে, আমেরিকায় যে প্যান্ডেমিক হয়েছিল ইনফ্লুয়েঞ্জা, এরপর থেকে ইনফ্লুয়েঞ্জার একটা সর্বগ্রাসী একটা চরিত্র উন্মোচিত হয়েছিল। এবং তারপরে আপনার ধরেন ইনফ্লুয়েঞ্জা একটা সারা বছরই, প্রত্যেক বছর, এবং সবাই জানে যে যখন সিজন চেঞ্জ হয় শীতকালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটা আমাদের জন্য প্রবলেম তৈরি করে। আগে দেখা যেত যে ইনফ্লুয়েঞ্জা শুধুমাত্র নাক দিয়ে একটু পানি পড়লো, একটু সর্দি ভাব হলো, জ্বর হলো, গলা ব্যথা হলো, ফ্যারিনজাইটিস, হালকা একটু কাশি হলো, 5-6 দিনের মধ্যে এটা ভালো হয়ে যেত। কিন্তু দেখা গেল যে কোভিডের পরবর্তী সময়ে আমরা ইনফ্লুয়েঞ্জার আরও একটু বিধ্বংসী রূপ পেলাম, এবং তারা ইনফ্লুয়েঞ্জার নিউমোনিয়া অনেক বেশি আমরা পেয়েছি তখন। এবং আপনার এটা আমাদের জন্য একটা প্রবলেম। এছাড়াও আপনার এই সময় রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, এবং আপনার বাচ্চাদের জন্য রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এই ভাইরাসগুলো কিন্তু সবসময় কাজ করে। এবং এরা কিন্তু আপনার এই রকম শ্বাসনালীতে ভাইরাল সংক্রমণ করে থাকে বেশি শীতের শুরুতে। এবং পুরো শীতের সময়ই যখন একজন মানুষের আপনার বডি রেজিস্ট্যান্স কমে যায়, তখন এই ভাইরাসগুলো আমাদের শরীরে আপনার এদের প্রেজেন্টেশনটা মানে এক একজনের এক এক রকম, কারো একটু বেশি হয়, কারো কম হয়। হয়তো দেখা গেল একজনের একদিন একটু নাক দিয়ে পানি পড়লো, একটু গাটা ম্যাজ করলো, জ্বর লাগলো, আবার ঠিক হয়ে গেল, এর চেয়ে বেশি কিছু হয় না। আবার কারো একটা বেশ দীর্ঘস্থায়ী একটা সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকতে পারে। এবং এইরকমভাবে এই ভাইরাসগুলো আমাদের কিন্তু অতীতকাল থেকেই আমরা দেখে আসছি এবং এখনও দেখছি। বাচ্চাদের জন্য রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অনেক বেশি সমস্যা করে, এবং আপনার তাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ARI, এবং দেখা যায় যে অনেক বাচ্চাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে শ্বাসকষ্টের জন্য, এবং সেটাও একটা বিরাট বড় ব্যাপার। এবং এই ভাইরাসগুলোই বিভিন্নভাবে ভাইরাল আপনার ফ্যারিনজাইটিস করে, ভাইরাল ল্যারিনজাইটিস করে, এবং ভাইরাল ব্রঙ্কাইটিস
ট্র্যাকিওব্রঙ্কাইটিস, ল্যারিঙ্গোট্র্যাকিওব্রঙ্কাইটিস, ভাইরাল নিউমোনিয়া, ভাইরাল প্লুরিসি, এরা কিন্তু এই শ্বাসনালীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক একটা অংশে এরা গিয়ে সেটেল করতে পারে। এবং এরা যেহেতু আপনার দেখা যায় যে একটা মিউকোজা, অর্থাৎ এই শ্বাসনালীর যে উপরের স্তর, ওখানে গিয়ে আটকে গিয়ে ওদের প্রদাহটা করে, এবং পরে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই বডি রেজিস্ট্যান্স যাদের ভালো, যাদের ইয়াঙ্গার এই, অথবা যাদের কোনো কোমরবিডিটি নাই, অথবা যাদের ইমিউন সিস্টেম ভালো, তাদের দেখা যায় যে এটা খুব দ্রুত ভাইরাসটা শরীর থেকে বেরিয়ে যায়। এবং ভাইরাসের কথা মনে রাখতে হবে যে সব ভাইরাসের বিরুদ্ধে তো আমরা টিকা এখন আবিষ্কার করতে পারি নাই। আবার মানুষ জ্বর হলে, ঠান্ডা লাগলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার, একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ওষুধটা, তা খাওয়ার একটা চেষ্টা করে, কিন্তু আপনার এই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে আপনার অ্যান্টিভাইরাল ট্যাবলেট খাওয়ার কোনো রকম ইন্ডিকেশন নাই। তো সেই জন্য মানুষের দেখা যায় যে একটু কষ্ট বেশি হয়, এবং তারা তখন বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে। এবং দেখেন কোভিড আসলো, কোভিড আসার পরে আপনি যেটা বললেন যে ধরেন আসলে ভাইরাসটা সবসময় থাকতেছে, কিন্তু শীতকালে যেহেতু আমাদের বডিতে অনেক চেঞ্জ হচ্ছে, বাতাসের আর্দ্রতা কমে যাচ্ছে, তার কারণে এদের অনেক প্রকোপ বাড়ছে। আপনি খুব সুন্দর করে বললেন যে কিভাবে আমাদের বাচ্চা বা একটা বিশেষ গোষ্ঠী তাদের অনেক বেশি আক্রান্ত হচ্ছে। আমি আসতে চাচ্ছি ডক্টর আরিফুল আপনার কাছে, যে ডক্টর আজাদ বললেন যে বাচ্চা একটা নির্দিষ্ট গোষ্ঠী, সেসব বাদে আপনার অন্যান্য কোন গোষ্ঠী বা কোন মানে রোগীর ক্ষেত্রে আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার, তাদের ক্ষেত্রে এসব ভাইরাসের প্রকোপটা বেশি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের কথা দিয়ে শুরু করি আর কি। স্যার যে ভাইরাসগুলোর নাম বললেন, এগুলোকে আপনি একত্রে উইন্টার ভাইরাস বলতে পারেন, মানে শীতকালীন ভাইরাস। এটা কিন্তু সারা পৃথিবীতেই সার্কুলেট। আপনার ইউএসএ তো কিন্তু এখন আপনার ফ্লু নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে, এবং আমি যতটুকু জানি ওখানে রেসপিরেটরি অ্যালার্ট করা হয়েছে। তা এই ভাইরাসগুলো আসলে আমরা আসলে এটা নিয়ে খুব বেশি সচেতন ছিলাম না, কারণ এগুলো ঠান্ডা কাশি করে সেলফ লিমিটিং ছিল। কিছু সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলেই দেখা যেত পেশেন্টগুলো ভালো হয়ে যেত। কিন্তু কোভিড, এবং এছাড়া কোভিডের আগে 2009 সালে খুব সম্ভবত, যখন এভিয়ান ফ্লু একটা প্যান্ডেমিক হয়, তখন আমি তখন বেশ ইয়াং ডাক্তার আর কি, স্যাররা তো তখন ছিলেন, তো তখনও কিন্তু বেশ একটা অ্যালার্ট ছিল। তারপরে কোভিড আসলো, তারপরে আমাদের আসলে ডায়াগনস্টিক ফেসিলিটিটা অনেক বেড়ে গেল। যেমন আমরা এখন মাল্টিপ্লেক্স পিসিআর করি, একসাথে আপনার 14-15টা ভাইরাসের প্যানেল দেখতে পারি। তো এইগুলোতে দেখাতে আমরা দেখছি যে এখন এই ভাইরাসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি। এই ভাইরাসগুলো কিন্তু আগেও ছিল। যেমন আপনি রিসেন্টলি যেটা এইচএমপিভি নিয়ে কথা হচ্ছিল, তো এইচএমপিভি কিন্তু 2001 সালেই ছিল, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 2-3 বছর আগে ওইটা ডায়াগনোসিস হয়েছে, কিন্তু এটা আমরা আসলে গুরুত্ব দেইনি, বা এটা আমরা মনে করেছি যে এটা নর্মাল রেসপিরেটরি ভাইরাস। এখনও আমরা তাই মনে করি। কিন্তু যেটা প্রবলেম হয় যে কিছু কিছু ভালনারেবল গ্রুপ আছে যারা খারাপ হয়ে যেতে পারে, যেমন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়ে যেতে পারে, তারপরে যেটা এরপরে কনসিকুয়েন্স এআরডিএস বলি বা লাং ইনজুরি বলি, সেগুলো হয়ে যেতে পারে। তা এটা দেখা যায় যে দুইটা এক্সট্রিম গ্রুপ, যেমন খুব ইয়াংদের হইতে পারে, একদম বাচ্চা যাদের 5 বছরের নিচে বয়স, আর একটা হচ্ছে 65 উপরে যারা আছে, সাথে যাদের কোমরবিড আছে। আবার এখন দেখেন অনেক পেশেন্টই আছে বিভিন্ন ধরনের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, ডায়াবেটিস আছে, তারপরে হচ্ছে অনেকে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট আছে যারা বিভিন্ন ধরনের ড্রাগ খাচ্ছে যেগুলো বডি ইমিউনিটিকে কমিয়ে দেয়, তারা একটা ভালনারেবল গ্রুপের মধ্যে পড়ে যায়। খুব সুন্দর করে বললেন, অনেক ধন্যবাদ ডক্টর আরিফুল আপনাকে। ডক্টর আজাদ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেটা আমাদেরকে খুব ক্লিয়ারলি বললেন যে কখন কখন কোন গ্রুপ বেশি অ্যাফেক্টেড হবে, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে আমাদের যারা ধরেন জনগোষ্ঠী, তারা কি করলে এসব শীতকালীন ভাইরাসের প্রকোপটা কম হতে পারে? ওয়েল, আপনি প্রকৃতির সন্তান, প্রকৃতিতে আপনাকে থাকতেই হবে। আপনি যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করেও থাকেন, তারপরে ভাইরাস থাকবে, আপনি ভাইরাসকে অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিছু কিছু ভাইরাসকে আমরা বনের থেকে আমরা নিজেদের ঘরে নিয়ে আসি আমাদের অ্যাবারেন্ট ব্যবহারের জন্য, আমাদের অসামঞ্জস্যপূর্ণ মানে ব্যবহারের জন্য। কীরকম ব্যাপারটা হলো, কিছু কিছু রোগ ছিল, যেমন জুনোসিস বলি, যেটা প্রাণীর মধ্যেই ভাইরাসটা থাকতো। এই ভাইরাসগুলোকে আমরা আমাদের মাংকি থেকে, আমাদের আপনার ফক্স থেকে, আপনার বাদুড় থেকে, এগুলো আমরা আমাদের ঘরের মধ্যে নিয়ে এসি।
আমরা ওই সমস্ত কিছু কিছু প্রাণী আমরা খাচ্ছি, তাদেরকে ঘরে প্রাণী হিসেবে পালন করছি, এতে করে আমাদের যে ভাইরাসগুলো বাইরে থাকতো, আপনি যদি বলেন ইয়েলো ফিভার ভাইরাস, আপনি ইবোলা ভাইরাস, এগুলো সবই কিন্তু আপনার এই যে চিকুনগুনিয়া, এরা কিন্তু আগে মানুষের মধ্যে ছিল না, এরা বাইরে প্রাণীদের মধ্যে ভাইরাসটা থাকতো, এদেরকে আমরা আমাদের ঘরে নিয়ে এসি। এবং এই ভাইরাসগুলো আপনার দেখেন এখন মানুষের জন্য কত বিপজ্জনক। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস, এবং 2 নম্বর হচ্ছে আমাদের প্রাণীর সাথে সখ্যতা, এবং প্রাণীদেরকে আপনি গৃহপালিত পশু হিসাবে, এটা ইন জেনারেল আমি বলছি যে এইরকম উল্টো পাল্টা আপনার প্রাণী পালা যাবে না। আর 2 নম্বর হচ্ছে শীতকালে আপনি এখন যেটা আমাদের পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, একটা হলো যে আপনি বাইরে যখন যাবেন মাস্ক পরুন। 2 নম্বর হলো আপনি যেখানে দেখবেন যে খুব ক্রাউডেড সেখান থেকে আপনি দূরে সরে থাকুন। 3 নম্বর হচ্ছে আপনি ধুলোবালির মধ্যে যাবেন না, কারণ ধুলোবালির মধ্যে ভাইরাস অনেক বেশি থাকে। যে সমস্ত মানুষেরা হাঁচি কাশি দিচ্ছেন তাদের থেকে একটু সযত্নে এড়িয়ে চলুন, এবং যারা হাঁচি কাশি দিচ্ছেন তাদেরকে একটু আইসোলেশনে, তাদেরকে আলাদা জায়গায় রাখেন। আপনি ওয়াশ পদ্ধতি, আপনি যখন নিজে দেখবেন যে আপনি একটা জিনিস ধরলেন, আপনি হাত ভালো করে ধুয়ে নেন, এই হাত ধোয়াটা খুব ইম্পর্টেন্ট। অথবা আপনি যখন একটা হাঁচি বা কাশি দিলেন তখন আপনি হাতটাকে নিয়ে গিয়ে হাঁচি বা কাশি দেন, অথবা একটা রুমাল ব্যবহার করুন। এবং আপনারা বাচ্চাদের বিভিন্ন টিকাগুলো দেন, বাচ্চাদের বিশেষ করে আপনার 5 বছরের নিচে বাচ্চা বা 65 বছরের উপরে যারা সিনিয়র রয়েছেন, অথবা যাদের কিডনি ডিজিজ, স্ট্রোক, হাইপারটেনশন, ডায়াবেটিস যাদের রয়েছে, তাদেরকে আপনারা নজর রাখুন। তাদেরকে যে সমস্ত ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে, বাচ্চাদের জন্য বাচ্চাদের ভ্যাকসিন, অ্যাডাল্টের জন্য অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, ভাইরাসের বিরুদ্ধে স্পেশালি, সেগুলো আমাদের রেগুলার দিয়ে দেওয়া দরকার। এবং রেগুলার একটা, তার যদি দেখা যায় অল্প একটু ঠান্ডাও লাগলো, তাহলে তার যিনি ফিজিশিয়ান রয়েছেন তার সাথে কথা বলে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়া উচিত। অনেক সময় এই সাধারণ ভাইরাস যেটা বলেছে আমাদের ডক্টর আরিফ, যে এগুলো সেলফ লিমিটিং ডিজিজ, এবং অল্প একটু হয়তো একটু বেশি করে পানি পান করলে, একটু অ্যান্টিহিস্টামিন খেলেই এগুলো ভালো হয়ে যায়। কিন্তু তারপরেও এই যেন তীব্র না হয়, স্পেশালি যারা ভালনারেবল গ্রুপ, যাদের মধ্যে রোগটা বেশি করে আঘাত করতে পারে, বিশেষ করে নিউমোনিয়া হতে পারে, তাদের একটু ফিজিশিয়ানের সাথে কথা বলে রাখা দরকার যে আমার একটা এরকম সমস্যা হয়েছে, আমি আর কি কি করতে পারি। এবং ফিজিশিয়ান হয়তো বলবো যে ঠিক আছে, আপনাকে আমরা 5 দিন ওয়াচ করব, এবং আপনি ডেফিনেটলি একটু অ্যান্টিহিস্টামিন খেলেন, একটু বেশি করে পানি খেলেন, একটু প্যারাসিটামল খেলেন, এর বেশি কিছু লাগে না। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখনকার সময়টা যেমন আমরা দেখতে পেয়েছি যে অল্প রোগও অনেক সময় বেশি হয়ে যায়, বিকজ অনেক রকম কোমরবিডিটি, অনেকগুলো মানুষের অনেকগুলো অসুখ একসাথে থাকে। সেজন্য আমাদের মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে, এবং তারা তাদের এই যে জীবনযাত্রার যে আচরণ ইত্যাদির একটা রেস্ট্রিকশন অবশ্যই মেনে চলা উচিত। এবং জীবনে আপনার তাদের যে সমস্ত ভালো ভালো কাজ করা, যেমন রেগুলার একটু এক্সারসাইজ করা, এবং রেগুলার আপনার প্রচুর পানি পান করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং আপনার নিউট্রিশাস ডায়েট পান করা, এবং আপনার অন্যান্য যে সমস্ত অসুখ রয়েছে সেগুলোকে ঠিকমতো চিকিৎসা করা, এবং বিশেষ করে যে ওষুধগুলো কোনো কাজে লাগবে না সেরকম ওষুধ না খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে ভাইরাল যে ফিভার, এবং এতে দেখা যায় একটা শ্রেণীর মানুষ, তারা জ্বর হচ্ছে বলে যে খুব হাই ফিভার, আমি সাথে সাথে রাতের বেলা গিয়ে দোকান থেকে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। আচ্ছা স্যার, আমরা ওটাতে ফিরে আসবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা একটু আলাদাভাবে আলোচনা করতে চাই। আপনি কতগুলা খুবই ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করলেন, সেটা যদি আমরা জাস্ট কুইকলি রিক্যাপ করি। প্রথমত হচ্ছে গিয়ে আমাদের যখন হাসি কাশি হচ্ছে তখন একটু মাস্কটা ব্যবহার করা, কেউ যদি অসুস্থ থাকে তাদের কাছ থেকে দূরে থাকা, যে হাত ধোয়ার বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি বললেন, খুব সিম্পল কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যে আমরা ধরেন কারো যদি কোনো অসুস্থ থাকে, তার কাছ থেকে আসার পরে সাথে সাথে হাতটা ধুয়ে ফেলা, বা কোনো পশু পাখি ধরার পরে হাতটা ধুয়ে ফেলা। অনেক ধন্যবাদ ডক্টর আজাদ। ডক্টর আরিফুল, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। এখন রিসেন্টলি আপনার হিউম্যান মেটানিমো ভাইরাস বা HMPV, এটা খুবই একটা বাজওয়ার্ড দেখা যাচ্ছে চীনে, আমাদের দেশে, আমেরিকায়, সব জায়গাতে এটা আমরা শুনতে পাচ্ছি। এবং আমরা জানি যে আপনি যে হসপিটালে এখন কাজ করছেন সেই হসপিটালেও আপনার সেই রোগীটি দেখা গেছে। আপনি যদি এই রোগটা সম্পর্কে আমাদেরকে বলতেন, আমাদের জনসাধারণের জন্য, যে কিভাবে কি কি ধরনের উপসর্গ হতে পারে এবং কখন এ বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হওয়া লাগে, কোন কোন উপসর্গ হলে।
আচ্ছা, প্রথমে আমি বলি যে এইচএমপিভি কিন্তু আলাদা কোনো ভাইরাস না, বা এটা কোনো জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হয়ে নতুন কোনো ভাইরাস না। এটা হচ্ছে উইন্টার একটা ভাইরাস, রেসপিরেটরি ভাইরাস, যেটা অনেক আগে থেকে ছিল। ফার্স্ট সম্ভবত আইডেন্টিফাই 2001 সালে নেদারল্যান্ডে, কিন্তু এই ভাইরাসটা হয়তো এর আগেও ছিল, কিন্তু হয়তো আইডেন্টিফাই হয়নি। তা এটা নিয়ে আলাদা করে কোনো কিছু না, এটা একটা রেসপিরেটরি ভাইরাস, এবং এটা যে খুব বেশি খারাপ কিছু করে ফেলতে পারে তা কিছু না। কিন্তু তা এখন কিন্তু এই সিজনে অনেকগুলো ভাইরাসই কিন্তু এখন রানিং। তার মধ্যে হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, আরএসবি ভাইরাস আছে, এইচএমপিভিও এরকম একটা সেম ভাইরাস। তা এখন যেটা হয়েছে, যেহেতু চায়নাতে একটা একটু বেড়ে গেছে পেশেন্টগুলো, হয়তো আইডেন্টিফাই হচ্ছে, আর চায়নাতে যেহেতু কোভিডের একটা আউটব্রেক ছিল, মানুষের মধ্যে একটা ইয়ে কাজ করছে যে হয়তো এটা আবার আউটব্রেক হতে পারে। কিন্তু এই ভাইরাসটা কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া গেছে এবং আমাদের দেশে যা পাওয়া গেছে এগুলো কিন্তু কোনোটাই ইম্পোর্টেড না, মানে বাইরে থেকে আসেনি। তার মানে এই ভাইরাসগুলো এখানে ইন্ডিজেনাস, তার মানে এখানে আগে থেকেই ছিল, হয়তো আমরা ডায়াগনোসিস করতে পেরেছি আর কি। আগে হয়তো আমরা ওইভাবে খেয়াল করিনি, এখন হয়তো আমরা দেখছি যে পজিটিভ আছে। যেমন 2023 সালেও কিন্তু আমি যেহেতু আইসিইউতে কাজ করি, 2টা পেশেন্ট আমি দেখেছি এইচএমভি পজিটিভ ছিল, কিন্তু ওগুলোকে আমরা এত গুরুত্ব দিই না। এবারও আমাদের কাছে ওরকম মনে হয়নি। আর যেটা হচ্ছে যে প্রিভেনশন অবশ্যই বেটার। তাই কারো খারাপ হয়ে যেতে পারে, কারণ কোমরবিড যদি থাকে, যেটা স্যার বলে, এবং ওইটা কোমরবিড যদি থাকে, তখন যদি পেশেন্টটা নিউমোনিয়া হয়ে যায়, তো অনেক সময় দেখা যায় যে আপনার রেসপিরেটরি সাপোর্ট দিতে হয়। তো রেসপিরেটরি সাপোর্টের ইটসেলফ কিছু কমপ্লিকেশন আছে, বিশেষ করে যদি পেশেন্টটা খুব ওবিজ হয়, তার কোমরবিড থাকে, সাথে যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে, তো এইগুলো আসলে অনেক সময় জটিল হয়ে যায়। তো জটিল হয়ে গেলে অনেক সময় অনেক পেশেন্টকে আমরা আসলে এসকেপ করতে পারি না। কিন্তু একটা পেশেন্ট খারাপ হয়ে যাওয়া মানে যে সব পেশেন্ট খারাপ হয়ে যাবে, বা এটা খুব মানে এটা সামনে খুব আউটব্রেক হিসাবে আসবে, এগুলো ভাবা ঠিক না। তো এগুলো আমাদের যে মেডিকেল সায়েন্স কমিউনিটি আছে, আমরা একভাবে ডিসকাশন করি, আমরা হয়তো অন্যভাবে দেখব, কিন্তু সাধারণ মানুষকে তো ওইভাবে আমরা ওইটা, আমার মনে হয় যে ওইভাবে এক্সপ্রেস করার কোনো দরকার নেই, কারণ এতে হয়তো প্যানিক সিচুয়েশন তৈরি হয় আর কি। তা আমি এটাকে এভাবেই মনে করি যে এটা আলাদা করে বিচ্ছিন্ন কোনো কিছু না, তো এটা নর্মাল একটা রেসপিরেটরি ভাইরাস। এবং আমাদেরকে মানে কোভিডের সময় দেখবেন যে আমরা সবাই স্বীকার করব যে কোভিডের সময় আমরা খুব নিজেদেরকে একটু সেফ রাখার জন্য হ্যান্ড ওয়াশ করতাম, মাস্ক ইউজ করেছি। তখন কিন্তু আমাদের শীতকালীন যে ভাইরাসগুলো কমে গেছিলো, ইনফ্লুয়েঞ্জা অ্যাটাকটা কম হইতো, যাদের অ্যাজমা সমস্যা ছিল তাদের এক্সাজারবেশনটা কম হতো। তো এটা মনে আস্তে আস্তে আমরা ভুলে গেছি আবার। তো আমাদের হ্যান্ড ওয়াশ প্র্যাকটিসটা আবার কমে গেছে, বা আমরা একটু রেসপিরেটরি এটিকুয়েট যেগুলো বলা হয়, যে হাঁচি কাশিটা একটু সাবধানে দেওয়া, তো এটা একটু আবার আমরা আসলে হয়তো ভুলে যাচ্ছি। তো এগুলো আসলে প্র্যাকটিস করা উচিত, তাহলে আমার মনে হয় আমরা ভালো থাকবো আর কি। খুব সুন্দর কথা বললেন যে প্যানিক না হয়ে আমাদের সচেতনতা, এবং আমরা মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে খুব ইম্পর্টেন্ট কিন্তু সিম্পল যেটা আমাদের করা দরকার, সেটা আমরা সচেতনতা তৈরি করব, যাতে আমাদের সবাই অনেক সুস্থ থাকে। আমরা আরও অনেক বেশি আলোচনা করব, এবং আমরা এরই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে কখন কোন ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু আমরা ফিরে আসবো বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আমরা এখন ছোট্ট একটি বিরতি নিব, এবং এরপরে আমরা ফিরে আসব। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার ফারজানা হক শর্মী, সহযোগী অধ্যাপক মেডিসিন, সেন্ট লুইস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আমরা আজকে কথা বলছি দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটি হচ্ছে শীতকালীন ভাইরাস, এবং দ্বিতীয়টি কখন কোন ডাক্তারের কাছে যাব। আমাদের সাথে রয়েছে দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ, ডক্টর খান আবুল কালাম আজাদ এবং ডক্টর আরিফুল বাশার। আমরা কথা বলছিলাম এখন পর্যন্ত যে কোন কোন ভাইরাস আমাদের জানা দরকার, যেমন শিশু যাদের বয়স 5 বছরের নিচে, কারো যদি বয়স থাকে 65-র উপরে, অন্যান্য যদি রোগ থাকে, সেসব রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার। আমরা কিভাবে এই রোগগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, যেমন হাতটা ধোয়া, কারো কাছে না যাওয়া, কেউ যদি অসুস্থ থাকে মাস্ক ব্যবহার করা। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কখন কোন ডাক্তারের কাছে যাব। যেমন ধরেন আমার আত্মীয়স্বজন অনেকেই আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে আমার এই সমস্যা, কোন ডাক্তারটা আমার জন্য পারফেক্ট। তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি দুজন বিশেষজ্ঞর কাছ থেকে জানি।
প্রথমে আমি ডক্টর আজাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে আমাদের যে জনসাধারণ, হ্যাঁ, এটা ধরেন অনেকে থাকে, বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে যে আমার এই সমস্যা একটা আরেকটার সাথে রিলেটেড, অনেক বেশি ব্রড। কিভাবে আপনার কাছে মনে হয় যে আমাদের রোগীরা সহজে আইডেন্টিফাই করতে পারে যে কোন বিশেষজ্ঞটি তাদের জন্য পারফেক্ট হবে, অথবা কখন তাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার? ধন্যবাদ। একটা হলো তো আপনার যখন মানুষের অসুখ হয় তখন তার মধ্যে অনেক রকম অনুভূতি কাজ করে, চিন্তা কাজ করে। কিছু তার চিন্তা থাকে হলো পুরনো এক্সপেরিয়েন্স থেকে, কিছু থাকে তার পরিবারের অ্যাডভাইস থেকে, আর কিছু থাকে হলো যে তখন ইমার্জেন্সি। এবং একজন পেশেন্টের যদি কোনো ইমার্জেন্সি হয় তখন তিনি হসপিটালের ইমার্জেন্সি চুজ করবেন, সেখানে যাবেন। দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি। এবং ইমার্জেন্সিতে ডক্টরদেরকে এমনভাবে ট্রেনিং দিতে হবে যে তারা একজন রোগীকে দেখার পরে একটা অ্যাবডোমিনাল পেইন, এবং তার অ্যাবডোমিনাল পেইন নিয়ে গেল, তার পেটে ব্যথা হচ্ছে, এখন এটা গল ব্লাডারের ব্যথা, না প্যানক্রিয়াসের ব্যথা, না কিডনির ব্যথা, না পাকস্থলীর ব্যথা, না অ্যাওর্টিক অ্যানিউরিজম, না এটা হার্ট অ্যাটাক। এটা একটা ওখানেই ইমার্জেন্সি, এটাকে সর্ট আউট করতে হবে। তাহলে এটা একটা প্রক্রিয়া, আমি খুব দ্রুত বলে দিলাম। 2 নম্বর, মনে করেন যে একজনের মাথা ব্যথা হয়েছে, সে কি করবে? তার জন্য একটা সেফ হচ্ছে সে হসপিটালে আউটডোরে যাওয়া। আউটডোরে গেলে আউটডোর যিনি মেডিকেল অফিসার থাকেন, ওখানে আরপিরা থাকেন, তারপরে ওখানে কনসালটেন্টরা থাকেন, তারা এটাকে ক্লাসিফাই করতে পারেন। কিন্তু দেখা গেছে যে আমাদের এটা হয়তো 30% পিপল আপনার এরকম হসপিটালের একটা সার্ভিস নিচ্ছেন। 70% পিপল তারা আপনার বোথ রুরাল এবং আপনার আরবান, আপনার শহর এবং গ্রামে, তারা কিন্তু নিজেরা ঠিক করেন যে যাবেন কোথায় যাবেন। অনেকে আবার চুজ করেন যে একটা যারা আপনার মানে 30 to 40% যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা একবারেই স্পেশালিস্ট চুজ করেন। আবার আপনার যারা কিছুটা রয়েছেন তারা স্থানীয় ডাক্তারদের কাছে গেলেন, সেখানে এমবিবিএস ডাক্তার রয়েছেন। আবার বাংলাদেশে তো একটা কমপ্লেক্স সিস্টেম, সেটা হলো এমবিবিএস এর পাশাপাশি আপনার নন এমবিবিএস এরকম চিকিৎসকরা রয়েছেন যারা ওখানে স্থানীয়ভাবে কাজ করেন। তাহলে এটা একটা ব্যাপার। আমি যে গুরুত্বটা দিতে চাই, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার প্রবলেম নিয়ে যখন যাচ্ছেন সেইটা আইডেন্টিফাইড হতে একটু সময় লেগে যায়, বিকজ আমরা হয়তো কতগুলো বিষয়ে চিন্তা করি না। যেমন ধরেন আপনার একজন মানুষের মাথা ব্যথার কথা একটু আগে আমি বললাম, মাথা ব্যথা মাথার কারণে হতে পারে, চোখের কারণে হতে পারে, নাকের কারণে হতে পারে, গলার কারণে হতে পারে, কানের কারণে হতে পারে, দাঁতের কারণে হতে পারে, ঘাড়ের কারণেও হতে পারে, ইত্যাদি অনেকগুলো পেইনের কারণে মাথা ব্যথা হয়। আবার সাইকিয়াট্রির কারণে হয়। রোগী কি জানবেন? অনেক রোগীকে দেখেছি যে তার আপনার দাঁতে ব্যথা, কিন্তু তিনি মাথায় ব্যথা অনুভব করছেন, তিনি মাথার কাছে গেলেন, অথবা তিনি চিন্তা করছেন। তো আপনার যে এই যে সিলেকশন অফ ডক্টরস, এটা আমাদের দেশে প্রায়শই রোগীরা একটু দ্বন্দ্বে পড়ে যান। এখন যদি রোগী মনে করে যে আমার মাথার ব্যথা, আমি একজন নিউরোলজিস্টের কাছে যাব বা ইন্টার্নিস্টের কাছে যাব, তখন তারা গেলেন, তখন তাকেই বের করতে হবে যে এটা কি চোখের কোনো প্রবলেম আছে কি না, এটা সাইনাসের প্রবলেম, এটা দাঁতের প্রবলেম ইত্যাদি, অথবা সার্ভাইকাল স্পন্ডিলোসিস ইত্যাদি বের করতে হবে। এটা একটা। তা আমার মতে যেটা হলো, দেখেন আপনি ইউকে বলেন, ইউএসএ যেখানে আপনি কাজ করছেন, অথবা অস্ট্রেলিয়ার কথা বলেন, সেখানে ওই স্তর বিশিষ্ট আপনার ডাক্তার রয়েছেন যারা আপনার রোগীদের সেবা দেন। এখন মনে করেন উন্নত বিশ্বে তারা প্রথমে হলো যে আপনার জিপি বা জেনারেল প্র্যাকটিশনার, আপনার রোগী, আপনি একটা এলাকায় থাকেন, আপনি এখানে তেজগাঁতে থাকেন, তেজগাঁর জন্য নির্দিষ্ট আমাদের জিপি থাকবে, এবং আমার একজন এখানকার অসুবিধায় পড়লেন, তিনি জিপির কাছে যাবেন, এবং জিপি তাকে একটা অনেক রকম রেগুলার পড়াশোনা এবং তার প্র্যাকটিসের মাধ্যমে তিনি সবসময় ওরিয়েন্টেড থাকেন, এবং উনি তাল মিলিয়ে চলতে পারেন, যুগের সাথে মিলিয়ে চলতে পারেন, এবং আধুনিক যে আবিষ্কারগুলো হচ্ছে তাও অনেকটা খেয়াল রাখতে হয় জিপিকে, তার রেগুলার কোর্স করতে হয়। এই জিপি তখন ঠিক করবে যে তার মাথা ব্যথার জন্য কোন কাজটা করা উচিত বা কোন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। আমি মনে করি এখনই আমাদের প্রথম কাজটি হচ্ছে যে আমাদের এই জিপি সিস্টেম এবং এই রেফারেল সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের যে বিশেষজ্ঞ কমিটি রয়েছেন তারা কাজ শুরু করবেন, এবং এই যে জিপি তৈরি করার জন্য আমাদের যে ব্যবস্থা রয়েছে, আমরা বিসিপিএসে
একটি কোর্স রয়েছে ফ্যামিলি মেডিসিন। এই ফ্যামিলি মেডিসিন যদি আমরা বেশি করে অ্যাপ্লাই করতে পারি এবং এই ফ্যামিলি মেডিসিনে যদি জেনারেল প্র্যাকটিশনাররা বেশি করে ওরিয়েন্টেড হয় এবং এটা করে তারা কিন্তু অনেক, এবং এই কারিকুলামকে আধুনিকায়ন করা হচ্ছে, এবং সেটা যদি করতে পারেন তারা কিন্তু অনেক বেশি মনোযোগী হবেন এবং তাদের কাছে রোগীও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং আমি মনে করি এটা নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় আমি আপনাকে হাইলাইট করতে চাই, যে রোগীর বুকে ব্যথা হয়েছে, রোগী চিন্তা করলো যে আমার এটা হার্টের ব্যথা হতে পারে, এবং দেখেছি আমি বুকে ব্যথা হওয়া মাত্র সে একেবারে গ্রামের একজন মহিলা, তিনিও চিন্তা করেন এটা হার্ট কিনা। তো তিনি কার্ডিওলজিস্টের কাছে গিয়েছেন এবং কার্ডিওলজিস্ট যথেষ্ট যত্ন করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে নিশ্চিন্ত করলেন যে তার কার্ডিয়াক প্রবলেম নাই। কিন্তু এটাও কার্ডিওলজিস্টের দায়িত্ব থাকবে যে তিনি বলে দেবেন যে আপনার এটা কার্ডিয়াক প্রবলেম নয়, আপনার সম্ভবত এই প্রবলেম এবং এই ডাক্তারের কাছে যেতে হবে। অর্থাৎ আমি চাচ্ছি যে রেফারেলটা আপনার অথবা রোগীর সিলেকশনটা 3 ভাবে হতে পারে। একটা হলো আমাদের বাংলাদেশে কিন্তু হেলথ স্ট্রাকচার অনেক ভালো। আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হেলথ কমপ্লেক্স, মেডিকেল কলেজেস, ইউনিভার্সিটিস, অনেক রকমের আপনার হেলথ প্রতিষ্ঠান রয়েছে এবং সেইখানে পেশেন্টরা যেতে পারে। আর পেশেন্ট যদি নিজেরা ওখানে না গিয়ে তারা যেতে পারেন, তার জিপির কাছে যেতে পারেন, এবং জিপিকে হতে হবে অত্যন্ত সুশিক্ষিত, সেটার জন্য একটা ভালো কোর্স দরকার। আরেকটা হতে পারে যে এই জিপি ছাড়াও সে যদি স্পেশালিস্টের কাছে চলেই গেল, তাহলে স্পেশালিস্টের একটা দায়িত্ব পালন করতে হবে যে তার সাবজেক্ট না হলে কোথায় সে যাবে। সেইভাবে কিন্তু আমরা আমাদের রোগীদেরকে কষ্ট কম দিতে পারি এবং রোগীরাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, চিকিৎসা তারা ঠিক মতো পাবেন। এই জন্য আমাদের, আমি মনে করি পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের, যেমন মেডিসিনের ক্ষেত্রে যদি বলি, ইন্টারনাল মেডিসিনে তাকে অনেক বেশি ধ্রুপদী হতে হবে। খুবই সুন্দর কথা বলছেন যে ইন্টারনাল মেডিসিনটা কিন্তু আসলে একটা কাইন্ড অফ মাদার অফ বিভিন্ন স্পেশালিটি। এবং আপনাকে এটা যদি ইন্টারনাল মেডিসিনে তার যদি ট্রেনিং থাকে ভালো, সে কিন্তু ইনফেকশন দিয়ে যেমন করতে পারবে, নিউরোলজি করতে পারবে, নেফ্রোলজি করতে পারবে, হিমাটোলজি করতে পারবে, গ্যাস্ট্রোন্টারোলজি। তার জন্য এটা কোনো কঠিন হবে না। এই জন্য আমি মনে করি সুপার স্পেশালিটি অবশ্যই আমাদের এখন অনেক হচ্ছে। আমরা তাদেরকে অনেক অনেক খুশি যে মানুষ অনেক অনেক রকম সার্ভিস পাচ্ছে। কিন্তু ইন্টারনাল মেডিসিনে বেসিক, কিন্তু ইন্টারনাল মেডিসিনটা তাকে বেস থাকতে হবে। রাইট। আপনি যেটা বললেন ডক্টর আজাদ, যে আমাদের হেলথ সিস্টেম কিন্তু অনেক অর্গানাইজড, ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু তারপরে অনেক অর্গানাইজড। এবং প্রথমে আমাদের যে বিভিন্ন ধরনের হায়ারকি আছে, কনসালটেন্ট, জিপি, সেই খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে বললেন। আমি ডক্টর আরিফুলের কাছে জানতে চাচ্ছি, ম্যাক্সিমাম চ্যালেঞ্জ যেটা থাকে, ধরেন গ্রামের রোগী, যে কোনো রোগী কিন্তু আপনার ফ্যামিলি মেডিসিন বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে চান না। তাদের মধ্যে অনেক একটা হেজিটেন্সি থাকে, মনে হয় যে না আমি সেই কনসালটেন্টের কাছেই যাব। তো সেই ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে সেটা খুবই দরকার, কনসালটেন্ট তাদের একটা স্পেশালিটি আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একটা রোগী যদি ডিরেক্টলি একটা কনসালটেন্টের কাছে যাচ্ছে এবং সেটা যদি নট রাইট স্পেশালিটি হয়, কিভাবে আমাদের রোগীর অ্যাফেক্টেড হতে পারে এবং এই ব্যাপারে আমাদের রোগীকে আমরা কিভাবে সচেতন করতে পারি? হ্যাঁ, আসলে আমার কাছে যেটা মনে হয় আর কি, একদম আমার পার্সোনাল যেটা, মানে আমি তো উপজেলা লেভেলেও চাকরি করে এসেছি, তার জেলা লেভেলে, তারপর হচ্ছে এখন একটি স্পেশালিস্ট হসপিটালে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের সিস্টেমটা অর্গানাইজড, কিন্তু আমাদের সিস্টেমটা ডেভেলপ না। মানে আমাদের হচ্ছে বাইপাস করার একটা টেন্ডেন্সি আছে, সেটা স্বাভাবিক। আমি যখন অসুস্থ হব, আমি চাবো যে হাইস্ট যে ভালো সবচেয়ে বিষয় তার কাছে চলে যেতে। কিন্তু যদি এরকম হয় যে আপনার এলাকাতে একজন ফিক্সড করা ডাক্তার, আপনি ফার্স্ট সিকিং ইয়েটা হবে তার কাছে, উনি হয়তো একটা প্রোটোকল আছে, হ্যাঁ উনি এর বাইরে চলে গেলে একজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেবেন। তো এটা কিন্তু আমরা ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি। এই জন্য দেখা যায় যে আমাদের যে গ্র্যাজুয়েশন, আরেকটা যেটা আছে, আমরা কিন্তু এমবিবিএস করে তারপর আমরা পোস্ট গ্র্যাজুয়েশনে যাচ্ছি। তা আমাদের কিন্তু একটা সময় কিন্তু এমবিবিএস ডাক্তাররা খুব ভালো সার্ভিস দিত, কিন্তু এখন কিন্তু দেখবেন যে আমরা সবাই পোস্ট গ্র্যাজুয়েশনে চলে গেছি। মানে আমাদের যাওয়ার একটা টেন্ডেন্সি আছে যে আমরা সবাই সুপার স্পেশালিস্ট হতে যাচ্ছি বা স্পেশাল। তা এটা কিন্তু আমরা গ্র্যাজুয়েশনকে, আমার মনে হচ্ছে আমরা একটু আন্ডারমাইন করে ফেলছি। তা এই জিনিসটা কিন্তু আমাদের করা উচিত না, যে গ্র্যাজুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এমবিবিএস ডাক্তাররা কিন্তু একসময় অনেক ভালো সার্ভিস দিত, এখনও দেয়। আরেকটা হয় যে আমাদের কিছু আছে নন রেজিস্টার্ড ডক্টর, প্র্যাকটিস করে, ফার্মেসিতে প্র্যাকটিস করে, অথবা আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে আছে যারা আবার বাইরে প্র্যাকটিস করে। তো ওদের কিন্তু কিছু ফিক্সড দেওয়া আছে। এটার একটা কারণ আছে, আপনি দেখবেন যে যেসব ডেভেলপিং কান্ট্রিগুলো আছে এগুলোতে কিন্তু নন রেজিস্টার্ড ডাক্তারদের একটা প্রভিশন আছে।
আফ্রিকাতেও আছে, এবং ওরা কিন্তু অনেকগুলো কাজ করে, কিন্তু ওদেরকে ফিক্সড করে দেওয়া হয়েছে যে আপনি এই কাজ করবেন। কিন্তু আমাদের দেখা যায় যে এই কাজের বাইরে তারা অন্য কাজগুলো করে ফেলে, তো অনেক সময় বেশি রিস্কও নিয়ে ফেলে, এই জন্য পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে যায়। তা আর ওরা যেহেতু গ্রামের মানুষদের কাছাকাছি থাকে, তো গ্রামের মানুষগুলো সাধারণত ওদের কাছে সিক করে, আমাদের কাছে আসতে হয়তো একটু ভয় পায়, বা মাঝখানে যারা আছেন। তো এটা একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, ডেফিনেটলি সিস্টেম ডেভেলপ, যাতে একটা রোগী পার্সন দেখে না যে সে একটা সিস্টেমে ঢুকে যায়, যে আমার একটু অসুস্থতা হলাম, আমি আমার নিকটস্থ যে ডাক্তার আছেন রেজিস্টার তার কাছে আমি সিক করব, উনি একটা ওনার একটা বাইন্ডিং থাকবে যে উনি এতটুকু পর্যন্ত উনি সার্ভিস দেবে, তারপরে যদি মনে করে পেশেন্টটা খারাপ তাহলে তার উপরে স্পেশালিস্টের কাছে চলে যাবে। এইভাবে করে একটা সিস্টেম অবশ্যই ডেভেলপ করতে হবে। বাইরের যেটা সুবিধা আছে যে বাইরে ইন্স্যুরেন্স আছে, তো আমাদের দেশে কিন্তু আমি যতটুকু জানি যে ট্রায়াল ইন্স্যুরেন্সটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় ট্রায়াল চলছে, যে আমাদের দেশে কীভাবে ইন্স্যুরেন্স, তাই ইন্স্যুরেন্স থাকলে হয় কি যে আপনি ধুম করে যখন একটা চলে যাবেন তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এসে ইয়ে করবে যে হ্যাঁ আপনি কেন ওইভাবে বাইপাস করলেন, এটার একটা ইয়ে আছে যে বাইন্ডিংস আছে। তাই আমার কাছে মনে হয় যে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, ডেফিনেটলি সিস্টেমটাকে আরও স্ট্রেংথেনিং করতে হবে, যে কীভাবে আপনার এই সার্ভিসটাকে আমরা আসলে দিব, আমাদের এই ইয়াতে যেতে হবে। সরাসরি একজন সুপার স্পেশালিস্টের কাছে যাওয়ার তো কোনো মানি হয় না, কারণ সে তো অনেক রুগী দেখবে না, তার তো ওই বিষয়ে অনেক লিমিটেড রোগী দেখা উচিত। অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু হয়তোবা আমরা অনেক সময় এটা আমাদের মনে থাকে না। আমি ডক্টর আজাদের কাছে আসতে চাই আমাদের শেষ প্রশ্ন নিয়ে। আমি জানতে চাচ্ছি যে যেমন ধরেন আমাদের রোগীরা তো আর জানে না যে একটা পেটে ব্যথা হলে বিভিন্ন ধরনের অর্গান কিন্তু ডেভেলপ করতে পারে, হ্যাঁ তারা জানে না, কিন্তু তখন তারা প্রথমে কোন ডাক্তারটার কাছে যেতে পারে আপনি যদি খুব সংক্ষেপে আমাদের বলতেন, যেহেতু আমরা খুব অনুষ্ঠানের শেষে কাছাকাছি চলে আসছি। ধন্যবাদ। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে অ্যাবডোমিনাল পেইন, যে পেটে ব্যথার যে কত রকম বৈচিত্র্যপূর্ণ ডায়াগনোসিস থাকে, তো সেটা তো আমরা দেখি। তো আমার মনে হয় যে আমাদের এই হসপিটাল ইমার্জেন্সি সার্ভিস, এটার ব্যাপারে আমি আবারও একটু গুরুত্ব দেব, যে তাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে দরকার হলে ইমার্জেন্সি সার্ভিস। এবং আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে আমাদের ডক্টরদের, যে আমরা রোগী আসলেই আমরা দ্রুত চিকিৎসা দিতে আসলো, ব্যথা কমাবার জন্য একটা ইনজেকশন দিতে পারলে খুশি হই, আর রোগীর লোকেরা তাড়াহুড়া করে আমার রোগী গত রাত থেকে ব্যথা হচ্ছে, আপনি ব্যথা কমাবার ব্যবস্থা করুন। কিন্তু নিয়ম হচ্ছে যে ব্যথা আমি অবশ্যই কমাবো, কিন্তু আমাকে ভালো করে এটা যাতে ডায়াগনোসিস করার পর্যন্ত আমি অল্প সময়ের মধ্যে এই স্কিল ডেভেলপ করতে হবে, যাতে আমি এটা রোগটা নির্ণয় করতে পারি। এবং যেমন আমি বললাম যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, এটা এত ইমার্জেন্সি যে এটা মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে, ব্লাড প্রেশার ড্রপ করে গিয়ে শকে দিয়ে, এটাও কিন্তু ডক্টরদের মনে রাখতে হবে। যেমন মনে করেন যে আমরা কোভিডের পরে ডক্টরদের মধ্যে দেখেছি যে পালমোনারি এম্বোলিজম, এটা নিয়ে আগ্রহটা চিন্তা করতে পারে তারা এখন, যে হ্যাঁ পালমোনারি এম্বোলিজম একটা ওয়ান অফ দ্য কজেস, সেটা তারা এখন অনেক ডায়াগনোস করে। তো এই জন্য আমি পেটে ব্যথা হলো, তার যদি অল্প অল্প ব্যথা হয়, একজন সে প্রথম জিপির কাছে যাবে, জিপি তাকে একটা অ্যাসেস করবে, জিপি যদি প্রয়োজন মনে করে কয়েকটা পরীক্ষা করবে, এবং সেই অনুযায়ী সে রেফার করে দিতে পারে। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাতে চাই, ডক্টর আজাদ এবং ডক্টর আরিফুল বাশার, আমাদের সাথে অংশগ্রহণের জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম দুটি গুরুত্বপূর্ণ বিষয়, শীতকালীন ভাইরাস এবং কখন কোন ডাক্তারের কাছে যাবেন। আমরা যেটা বুঝলাম যে প্রথমত শীতকালীন ভাইরাসটা সবসময় থাকে, কিন্তু শীতকালে যেহেতু আর্দ্রতা কম থাকে, আমাদের বডিতে কিছু চেঞ্জ হয়, আমাদের একটু এক্সট্রা কশন নিতে হবে, সেগুলো আমরা আলোচনা করলাম। এবং দ্বিতীয়ত আমরা জানলাম যে কখন কোন ডাক্তারের কাছে চুজ করার ক্ষেত্রে আমরা যদি প্রথমে আমাদের যে জেনারেল প্র্যাকটিশনার বা এমবিবিএস যদি আমরা তাদের কাছে যাই, তারা কিন্তু আমাদেরকে বলতে পারে যে হ্যাঁ কোন স্পেশালিস্টের কাছে আমাদের যেতে হবে। এবং আমরা জানলাম যে যখন অনেক বেশি আমরা অসুস্থ হব, তখন কিন্তু আমাদের অবশ্যই আমাদের ইমার্জেন্সিতে যাওয়া উচিত। আমরা আশা করি আপনাদের এই অনেক ইনফরমেশনগুলো আপনাদের কাছে অনেক বেশি উপকৃত হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে অংশগ্রহণের জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অন্য কোনো বিশেষজ্ঞর সাথে। অনেক অনেক ধন্যবাদ।